Biz nasıl Karabağ'a girdiysek, nasıl biz Libya'ya girdiysek bunun benzerini aynı... অতীতে যেভাবে তুরস্ক কারাবাখ এবং লিবিয়ায় ঢুকেছিল ঠিক একইভাবে এবার আমরা ইসরায়েলেও প্রবেশ করব। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এই একটিমাত্র বজ্র কঠিন হুঙ্কারে আজ থর থর করে কাঁপছে পুরো তেল আবিব। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি তাণ্ডব নিজ হাতে থামিয়ে দেওয়ার জন্য ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী নিয়ে সরাসরি মাঠে নামার ঘোষণা দিয়েছেন এরদোগান। এই একটি মাত্র বজ্র কঠিন হুঙ্কারে আজ থর থর করে কাঁপছে পুরো তেল আবিব। আর এই ঘোষণা শোনার পর অহংকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এতটাই আতঙ্কে প্রলাপ বকতে শুরু করেছেন যে তিনি এরদোগানকে হিটলার বলে গালি দিয়ে নিজের ভয় ঢাকার চেষ্টা করছেন। কিন্তু ফিলিস্তিন ও লেবাননে দীর্ঘদিন ছায়াযুদ্ধে থাকার পর কেন তুরস্ক এবার হঠাৎ করেই সরাসরি ইসরায়েলে ঢুকে যুদ্ধের পথে হাঁটল? তুরস্কের উপর ইসরায়েল পাল্টা হামলা চালালে এবং ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ হলে ন্যাটো এবং আমেরিকার মতো দেশগুলো ঠিক কার পক্ষে যুদ্ধ করতে বাধ্য হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল সীমান্তে বিশাল সেনাবহর পাঠানোর হুমকি দিয়ে এরদোগান কেন কারাবাখ এবং লিবিয়ার কথা টানলেন? ঠিক কোন সামরিক কৌশল ব্যবহার করে ফিলিস্তিন স্বাধীন করতে চাচ্ছেন এরদোগান? এইসব রোমহর্ষক সামরিক সমীকরণ এবং জালিম ইসরায়েলের আসন্ন পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর ভূরাজনৈতিক এবং সামরিক ভূমিকম্পের শুরুটা হয়েছে এরদোগানের সেই ঐতিহাসিক এবং রক্ত গরম করা ভাষণের পর থেকে। এতদিন পর্যন্ত তুরস্ক, ফিলিস্তিন এবং লেবানন ইস্যুতে একটি ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা কূটনৈতিকভাবে ইসরায়েলকে বয়কট করেছে, বাণিজ্য বন্ধ করেছে এবং হামাসকে রাজনৈতিক সমর্থন দিয়েছে। কিন্তু এরদোগান বুঝতে পেরেছেন যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের নির্লজ্জ সমর্থনের কারণে ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন বা কূটনীতির তোয়াক্কা করছে না। গাজার পর তারা যখন লেবাননেও একই নারকীয় তাণ্ডব শুরু করেছে, তখন এরদোগান সিদ্ধান্ত নিয়েছেন যে পাগলা কুত্তাকে থামাতে হলে এবার সরাসরি লাঠি হাতে মাঠে নামতে হবে। কিন্তু এরদোগান যখন ইসরায়েলে ঢুকে পড়ার হুমকি দিলেন, তখন তিনি হঠাৎ করে কারাবাখ এবং লিবিয়ার কথা কেন টানলেন? সামরিক বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ উপমা ছিল না। এটি ছিল নেতানিয়াহুর জন্য এক চূড়ান্ত মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর মতো এক ঘটনা। কারাবাখ এবং লিবিয়াতে তুরস্ক কি করেছিল তা একটু মনোযোগ দিয়ে দেখুন। লিবিয়ায় খলিফা হাফতারের বাহিনী যখন রাজধানী ত্রিপোলি দখল করার দ্বার প্রান্তে, তখন তুরস্ক সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে। তাদের স্পেশাল ফোর্স এবং ড্রোনের হামলায় হাফতারের বাহিনী স্রেফ খড়কুটোর মতো উড়ে যায়। আর কারাবাখের যুদ্ধ তো আধুনিক সামরিক ইতিহাসের মরিক ঘুরিয়ে দিয়েছে। আজারবাইজানের হয়ে তুরস্ক সেখানে তাদের বায়োরাক্তার TB2 ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং স্পেশাল এয়ারফোর্সের এমন এক নিখুঁত বিদ্যুৎ গতির আক্রমণ চালিয়েছিল যে আর্মেনিয়ার আকাশ প্রতিরক্ষা এবং ট্যাঙ্ক বহর চোখের পলকে ছাই হয়ে গিয়েছিল। এরদোগান মূলত ইসরায়েলকে সেই মেসেজটি দিচ্ছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তুরস্ক যদি ফিলিস্তিনের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করে, তবে তারা সেই একই কারাবাখ মডেল ব্যবহার করবে। ইসরায়েল সীমান্তে তারা হাজার হাজার বায়োরাক্টার ও আকিঞ্চি ড্রোন, ইলেকট্রনিক জ্যামার এবং এলিট তুর্কি কমান্ডো নামিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে পঙ্গু করে ফেলার নিখুঁত সামরিক ছক কষে ফেলেছেন। এখন প্রশ্ন হল, যদি সত্যি তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে এক সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায়, তবে সামরিক শ্রেষ্ঠত্বের এ লড়াই কে কাকে মাটিতে নামাবে? আসুন গ্লোবাল সুপার পাওয়ার ইন্ডেক্স এবং সামরিক সমীকরণের পাতা উল্টে সেই সত্যটা জেনে নেওয়া যাক, যা শুনলে মোসাদ এবং IDF জেনারেলদের রক্ত হিম হয়ে যাবে। স্থলযুদ্ধে তুরস্কের সামনে দাঁড়ানোর ক্ষমতা ইসরায়েলের কেন ইউরোপের অনেক পরাশক্তিরই নেই? তুরস্কের হাতে রয়েছে বিশাল এক পদাতিক বাহিনী, যাতে শির দ্বারা হল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলতাই মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং আধুনিকায়ন করা জার্মান লেপার্ড ট্যাঙ্কগুলো। অন্যদিকে ইসরায়েল সারাদিন তাদের মার্কাভা ট্যাঙ্কের বড়াই করে। মার্কাভা হয়তো গাজার মতো ছোট শহরের গলিতে কার্যকর, কিন্তু সংখ্যা তত্ত্বে এবং উন্মুক্ত ময়দানে দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে তারা তুরস্কের বিশাল আর্মার্ড ডিভিশনের সামনে স্রেফ ধুলোয় মিশে যাবে। তুরস্ক এমন এক দেশ যারা দীর্ঘস্থায়ী যুদ্ধের রসদ যোগাতে সক্ষম। অন্যদিকে ইসরায়েল একটি রিজার্ভিস্ট নির্ভর দেশ, যাদের অর্থনীতি দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধের ভার নিতে একেবারেই অক্ষম। স্থলযুদ্ধের পর এবার তাকানো যাক সমুদ্র সীমার দিকে। নৌযুদ্ধে তুরস্কের পাল্লা যে কতটা ভারী তা নিয়ে খোদ পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের মধ্যেও কোনো সন্দেহ নেই। তুরস্ক তাদের ব্লু হোমল্যান্ড বা মাভি ভাতান নীতির আওতায় ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে নিজেদের একচেটিয়া সম্পত্তিতে পরিণত করেছে। তাদের হাতে রয়েছে আধুনিক সাবমেরিন, ভয়ঙ্কর ফ্রিগেট এবং উভচর যুদ্ধ জাহাজ।
অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনী মূলত তৈরি করা হয়েছে তাদের উপকূলীয় প্রতিরক্ষা এবং গ্যাস ক্ষেত্রগুলো পাহারা দেওয়ার জন্য। ভূমধ্য সাগরের বিশাল জলরাশিতে তুর্কি নৌবহর বা তুর্কি আর্মাদা এর সামনে ইসরায়েলের নৌবাহিনী আক্ষরিক অর্থে শিশুর মতো। তুরস্ক চাইলে ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলের সমস্ত সাপ্লাই চেন চোখের পলকে ব্লক করে দিয়ে তাদের ভাতে মারতে পারে। ইসরায়েলের একমাত্র অহংকার হল তাদের আকাশপথ এবং আমেরিকার দেওয়া পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ যুদ্ধবিমান। পাশাপাশি তাদের রয়েছে আয়রন ডোম এবং ডেভিড স্লিংয়ের মতো বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু তুরস্ক এ আকার যুদ্ধের আসল গেম চেঞ্জার বা মোড় ঘুরিয়ে দেওয়া তুরুপের তাসটি হাতে নিয়ে বসে আছে, আর তা হল ড্রোন সোয়ার্মিং বা ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা। ইসরায়েলের আয়রন ডোম হয়তো হামাসের রকেট আটকাতে পারে, কিন্তু তুরস্ক যদি তাদের হাজার হাজার TB3 এবং সুপারসনিক আকিঞ্জি ড্রোন একসাথে ইসরায়েলের আকাশে পাঠায়, তবে ইসরায়েলের বিলিয়ন ডলারের রাডার ব্যবস্থা সম্পূর্ণ কনফিউজড বা ওভারলোড হয়ে পড়বে। এছাড়া তুরস্ক নিজেদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার কান আকাশে উড়িয়ে ইসরায়েলের F-35 এর একক আধিপত্যের অহংকারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। তবে এ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ক্লাইম্যাক্স এবং ইসরায়েলের সবচেয়ে বড় দুঃস্বপ্নটি লুকিয়ে আছে ভূরাজনীতির এক অবিশ্বাস্য গ্যাড়াকলের ভেতরে। অনেকেই ভাবছেন তুরস্ক যদি ইসরায়েলে হামলা করে তবে আমেরিকা তো ইসরায়েলকে বাঁচাতে ছুটে আসবে, কিন্তু এখানে আটকে গেছে আমেরিকার গলার কাঁটা। তুরস্ক কোনো সাধারণ দেশ নয়। তুরস্ক হল ন্যাটো এর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী পূর্ণ সদস্য। ন্যাটোর আর্টিকেল 5 বা অনুচ্ছেদ 5-এর নিয়ম অনুযায়ী ন্যাটোর কোনো এক সদস্যের উপর হামলা মানে পুরো ন্যাটোর উপর হামলা। এখন ভাবুন তো দৃশ্যপটটি, এরদোগান ইসরায়েল সীমান্তে সেনা পাঠালেন, আর ক্ষোভে ফুঁসতে থাকা ইসরায়েল যদি বোকামি করে তুরস্কের ভূখণ্ডে বা তুরস্কের কোনো সামরিক স্থাপনায় একটিও মিসাইল মারে, তবে সাথে সাথে ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ হয়ে যাবে। আর নিয়ম অনুযায়ী তখন আমেরিকা সহ ইউরোপের সবকটি ন্যাটো সদস্য দেশকে তুরস্কের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে আমেরিকা ইসরায়েলকে জন্ম দিয়েছে সে আমেরিকাকেই তখন আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। আর আমেরিকা যদি তুরস্ককে রক্ষা করতে অস্বীকৃতি জানায় তবে পুরো ন্যাটো জোট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তুরস্ক তখন ন্যাটোর পরোয়া না করে সরাসরি রাশিয়া, চীন এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ইসরায়েলের উপর সর্বাত্মক হামলায় ঝাঁপিয়ে পড়বে, যা আক্ষরিক অর্থে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে। এই ভয়ঙ্কর গ্যাড়াকলে পড়েই আজ আমেরিকা এবং পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে বাঁচাতে আসার সাহস পাচ্ছে না। পেন্টাগন আজ ভালো করে জানে তুরস্ককে খেপানোর অর্থ হল নিজেদের তৈরি করা বিশ্ব ব্যবস্থাকে নিজেদের হাতেই ধ্বংস করা। শেষ পর্যন্ত তুরস্ক এবং ইসরায়েলের এ সম্ভাব্য লড়াই কেবল লোহা আর বারুদের হবে না, এটি হবে বুদ্ধিমত্তা, স্নায়ু এবং ভূকৌশলের এক চূড়ান্ত পরীক্ষা। ইসরায়েল আজ ভালো করে বুঝতে পেরেছে গাজার নিরীহ শিশুদের উপর বোমা ফেলা আর তুরস্কের মতো একটি সামরিক পরাশক্তির মুখোমুখি হওয়া এক কথা নয়। এরদোগানের এই এক হুঙ্কারে আজ নেতানিয়াহু প্রশাসনের যেভাবে বুক কাঁপছে তা প্রমাণ করে যে জালিমের পতন ঘনিয়ে এসেছে। তুরস্ক আজ মুসলিম বিশ্বের সেই পুরনো অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের হুঙ্কার নিয়ে আবার জেগে উঠেছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, এরদোগানের এই সরাসরি যুদ্ধের হুঙ্কার এবং ন্যাটোর গ্যাড়াকলে পড়া আমেরিকা নিয়ে আপনারা কি ভাবছেন? তুরস্কের এ সামরিক পদক্ষেপে কি ফিলিস্তিন সত্যি স্বাধীন হতে চলেছে, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে আপনার বিজয় উল্লাস এবং মূল্যবান মতামত শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সঙ্গী হন।